শিক্ষার্থীদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। কেউ চায় না এই গভর্নমেন্টকে, আর কেউ চায় না। নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবে? শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডিবি হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। এবার বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষরা কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। অগ্নি সন্ত্রাসী, নাশকতাকারী, রাষ্ট্রদ্রোহী, তাদের চোখ কোথায় গেছে দেখছো তো? যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ, তারই প্রেক্ষাপটে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। দর্শক মণ্ডলী, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন, আর ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। সেই সাথে দর্শক, আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যে আজকের নিউজটা তা বুঝতে পেরেছেন। তো দর্শক, এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন, আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ দেশে ফিরে এসেছেন। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগ দলীয় সূত্র জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারিদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1টা 40 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডন যান ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে আসেন। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়া। তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিন আরও 2 এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন। তিনি গেছেন চীন। 17 জুলাই রাত 1টা 11 মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান। তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র আরও বলছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17 জুলাই। রাত 11টা 22 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা অবতরণ করেন। ভোলা 4 আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই। যোগাযোগ করা হলে তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের পুরো সময়টাতেই তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায়, যদিও তার এলাকায় কোটা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসেন 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত 26 জুলাই। থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 12টা 15 মিনিটে তিনি ঢাকায় আসেন। যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের 1 সদস্য সহ ভারত যান 29 জুলাই। দুপুর 12টা 40 মিনিটে নবএয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সংরক্ষিত নারী আসনের এমপি পারভিন জামান গত 26 জুলাই ব্যাংকক গেছেন। রাত 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই রাত 11টা 54 মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে গত 25 জুলাই সন্ধ্যা 7টা 52 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান 25 জুলাই কানাডা গেছেন। যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে, সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আরও 2 কর্মকর্তা রয়েছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 7টা 30 মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু 28 জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন। রাত 11টা 55 মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন।
চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান 28 জুলাই সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা 7:30 ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফয়জুর রহমান 27 জুলাই সস্ত্রীক পরিবারের 3 সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফিরেন। কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন 28 জুলাই, সঙ্গে নিয়েছেন পরিবারের 3 সদস্যকে। রাত 10:30টার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি 18 জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডিবি হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। আপনারা জানেন আজকের ডিবিতে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গত প্রায় 5-6 দিন পর্যন্ত তাদেরকে বন্দি রাখা হয়েছিল, সেই ডিবির হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে আজকে তাদের পরিবারের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। এই বাধ্য হয়েছে এই জন্য বললাম যে বাংলাদেশের সমগ্র শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী তারা দাবি জানিয়ে আসছিলেন যে আমাদের সমন্বয়কদেরকে ছেড়ে দিতে হবে। সর্বশেষ তারা বলেছিলেন 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। 24 ঘন্টা যেতে না যেতেই তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে এই সরকার। এখন এই সরকারকে আমাদের এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে পতন নিশ্চিত করতে বাধ্য করা হবে। এটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ। আমরা ডিবি থেকে যদি আমাদের এই 6 ভাইকে উদ্ধার করতে পারি, এবং আপনারা এই জানেন যে 6 ভাইয়ের উপরে যে জুলুম নির্যাতন করেছে তা আস্তে আস্তে এখন বের হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই 6 ভাইকে নিয়ে মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্য বিকৃতভাবে উপস্থাপন করেছিল এই ফেসিবাদ, এই সরকার। কিন্তু এই 6 জন সেই জায়গায় ডিবি অফিসে 32 ঘন্টা তারা কিন্তু অনশনরত ছিলেন। 32 ঘন্টার মধ্যে তাদেরকে কেউ কিছু খাওয়াতে পারে নাই। তারা বলেছেন আমরা অনশন ভাঙবো না, আমরা অনশন করতে চাই। এটা হচ্ছে আজকের শিক্ষার্থীদের আন্দোলন, যেই আন্দোলনের জেলের মধ্যে নিলেও তাদেরকে দমানো যায় না, রাস্তায় থাকলেও দমানো যায় না, ডিবি অফিসে রাখলেও দমানো যায় না, গুম খুন করলেও দমানো যায় না। 1000-এর অধিক শিশুকে, শিক্ষার্থীকে হত্যা করার পরেও ফেসিবাদী সরকার দাম্ভিকতা নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, জনতার সাথে প্রহসন প্রতারণা চালিয়েই যাচ্ছে। তারা প্রতিনিয়ত আপনাকে মিথ্যা কথা বলছে। আজও শেখ হাসিনা বলছে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছাড়া হয়নি, শিশুরা মারা গিয়েছে হেলিকপ্টারের গুলিতে নয়। তাহলে বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে থাকা মানুষটার কানের উপরে, গালের উপরে, মাথার উপরে আপনার গুলি আসলো কোত্থেকে? জানলার পাশ থেকে তাকিয়ে থাকা শিশুটির গায়ে গুলি আসলো কোত্থেকে? এই মিথ্যাচারের জবাব জনগণ দিতে চায়। আজকের ওরা দুর্বল হয়ে গিয়েছে, নরবরে হয়ে গিয়েছে, ওরা এখন শঙ্কিত, ওরা এখন যে কোনো মূল্যে পতন ঠেকানোর জন্য তারা এখন তাদের কথাবার্তার ভারসাম্যহীন হয়ে গিয়েছে। তারা বিভিন্ন ধরনের বিবৃতি বক্তব্য দিয়ে আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যস্ত রাখতে চায়। শেখ হাসিনা এখন বলছে এতগুলো মানুষ ঝরানোর চিন্তা আমার ছিল না। তা আপনি ঝরাইলেন কেন? আপনি মানুষগুলোকে কেন হত্যা করলেন? আপনি কি ভেবেছেন এই মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি পার পাবেন? মোটেও না। সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা নাহিদদেরকে যেভাবে ডিবির কার্যালয় থেকে উদ্ধার করে ফেরত এনেছে, আজকে সমগ্র শিক্ষার্থীদেরকে জেল থেকে মুক্ত করবে এই শিক্ষার্থীরা। নটরডেম কলেজ থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেবে না যতক্ষণ পর্যন্ত তার বন্ধুদেরকে না ছাড়া হবে। অতএব এই আন্দোলনকে স্তব্ধ করা, এই আন্দোলনকে বন্ধ করার কোনো সাধ্য শেখ হাসিনা নেই। আজ বৃষ্টিতে ভিজে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমার শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজ তারা মশাল মিছিল করছে রাত 12টার সময়। আজ দিনে রাতে সব জায়গায় তাদের শিক্ষার্থীদেরকে যারা অ্যারেস্ট করছে তাদেরকে গিয়ে চেপে ধরে তারপরে তারা সেখান থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে। তাহলে এই শিক্ষার্থীদের এই আন্দোলনকে স্তব্ধ করা যায়? এই আন্দোলনকে দমিয়ে রাখা যায়? এখন শিক্ষকরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, শিক্ষকরা এই আন্দোলনকে বেগবান করছে। আজকের বিভিন্ন সামরিক অফিসার, সাবেক অফিসার, বর্তমান নায়ক নায়িকা তারা নেমে পড়েছে। অতএব আমার এই শিক্ষার্থীর আন্দোলনকে স্তব্ধ করার দুঃসাহস কেউ দেখাবেন না এবং দেখিয়ে কোনো লাভ হবে না। আজকের সমগ্র বাংলাদেশে এই আগুন জ্বলছে, এই আগুন জ্বলবে, এই আগুন থামিয়ে দেওয়ার মতো দুঃসাহস কারণেই আমি যে কারণে স্বপ্ন দেখি যে বাংলাদেশের মানুষের বিজয় এই শিক্ষার্থীদের মাধ্যমে হবে। আপনারা অনেকদিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে একটি সুন্দর সুষ্ঠু আন্দোলন করা যায় কিনা। আজ এর চাইতে বড় কোনো আন্দোলন আর কি দেখবেন আপনি? শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ অচল করে দিয়েছে, শিক্ষার্থীদের উপরে গণহত্যা চালিয়েছে। তারপরেও অভিভাবক শিক্ষার্থীরা রাজপথ ছাড়ে নাই, রাস্তায় নেমে পড়েছে। পানি বিতরণ করতে গিয়েছে মানুষ, সেই মানুষটা পানি লাগবে বলেছে, চিৎকার করে যাদেরকে তিনি পানি খাওয়াতে চেয়েছেন। আজ আমরা বেঁচে আছি, কিন্তু সেই পানি যে চিৎকার করে পানি দিতে চাইলেন তিনি আর বেঁচে নাই। এভাবে করে বাংলাদেশের সমগ্র জায়গায় এই অবস্থা বিরাজ করছে। আজকের বাংলাদেশের মানুষ জুলাই মাসটাকে শোকের মাস দেখেছে এবং আগস্টে তারা বিজয় উল্লাস করতে চায়। আজকের এই আমাদের শিক্ষার্থীরা রিমেম্বারিং
আওয়ার হিরোজ কর্মসূচি সফলভাবে পালন করছে এবং বাংলাদেশের প্রত্যেক জায়গায় তাদের আন্দোলন সফল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজপথে নেমে এসেছে, বিচারপতি, আইন সবাই মিলে নামছে। আর বাংলাদেশের প্রধান বিচারপতি এখন বলে কি মিডিয়া আসলো, ঘরের কথা এখন সব বাহিরে বের হয়ে যায়। তো ঘরের কথা বাহিরে বের হওয়ার মতো পরিস্থিতি থাকলে সাবধান হয়ে যান, জনতার কাতারে আসুন, জনগণের পক্ষে অবস্থান নিন, জনগণকে নিয়ে রাজপথে ছাত্র আন্দোলনকে সফল করে ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে দাঁড়ান। কিন্তু আপনারা পারবেন না, কারণ আপনারা সরাসরি আওয়ামী লীগের দালাল। আর সে কারণেই আমরা দেশপ্রেমিক যোদ্ধারা সবাই মিলে এই আন্দোলন সফল করে আমরা এই বাংলাদেশের মানুষের মুক্তি আনতে চাই। আর সে কারণেই সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস বাংলাদেশ, চলছে ধরপাকড়, গণগ্রেফতার। পুলিশ বাহিনীর অমানবিক চেহারা দেখে শিহরিত বাংলাদেশের মানুষ। না, আর নয়, এই পরিস্থিতিতে আর চুপ থাকতে পারছে না বাংলাদেশের সুশীল সমাজ, বিশিষ্টজনরা। এবার একে একে গর্জে উঠছেন, দিচ্ছে হুঁশিয়ারি। আন্দোলন ঘিরে সব দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের ওপর অত্যাচার করা হয়েছে। প্রধানমন্ত্রী শুধু নিজের স্বজন হারানোর বেদনাটাই বোঝেন। এমন বাংলাদেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। এবার বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষরা কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। এই কথাগুলো কে বলছে? এমনই ঝড় উঠেছে বাংলাদেশের বিশিষ্ট মহলে। এমনকি অনেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করছেন, রেয়াত দিচ্ছেন না বাংলাদেশ সরকারকেও। আর যদি মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়, তারা বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? একটা ছাত্র আন্দোলনের পরিণতি যে এতটা ভয়াবহ হলো, তা কি তারা মেনে নিতে পেরেছেন? আন্দোলনের সহিংসতার বহু নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে, এ কথা তো অস্বীকার করার জায়গা নেই। তাদের মৃত্যুর বিচার কে করবে? ঠিক এই পয়েন্টে গিয়েই বলতে পারেন বাংলাদেশ সরকারের সামনে একটা বড় সমস্যা আসতে চলেছে। জবাবদিহি করতে হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, জাতিসংঘ বিষয়টা নিয়ে তো রীতিমতো তদন্ত শুরু করে দিয়েছে। অপরদিকে ভীষণ ক্ষেপে গিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। আজ যে চরম অস্থিরতার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, কাল হয়তো শান্ত হয়ে যাবে। কিন্তু এই অস্থিরময় পরিস্থিতিতে যে সমস্ত যাদের প্রাণ গেল, যারা স্বজন হারালেন, সোজা কথায় এই বড় ক্ষতটা আরো গভীর হচ্ছে। তা কি আদেও বাংলাদেশ সরকার কোনো দিন পূরণ করতে পারবে? প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের মধ্যে। কি বলছে তারা, কিভাবে রিয়াক্ট করছেন? চলুন আজকের এই বিষয়টা নিয়েই আলোচনা হবে এই রিপোর্টে। শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ। প্রিয় দর্শক, আপনারা এই ক্ষেত্রে বলতে পারেন, এই রিপোর্টে বাংলাদেশের যে সমস্ত গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে বলতে চলেছি, সেখানে বাংলাদেশ সরকারের সমালোচনা রয়েছে। তাই প্রথমেই স্পষ্ট করে বলে রাখি, বাংলাদেশের শাসক বিরোধী রাজনীতির বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। শুধুমাত্র যে সমস্ত বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে, তুমুলভাবে আলোচিত হচ্ছে, সেই সমস্ত বক্তব্যগুলোকে সংকলন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর তাছাড়া কি বলুন তো, শুধু বাংলাদেশে নয়, সব দেশের ক্ষেত্রেই কম বেশি সরকারের বিপরীত পয়েন্টে দাঁড়িয়ে ভিন্নমত পোষণ করতে দেখা গিয়েছে। আর সেটাকে বেশিরভাগ সময় রাজনৈতিক ব্যাখ্যার ট্যাগ দিয়ে দেওয়া হয়। যারা বক্তব্য রাখেন তাদের বিরোধীদের তকমা দেওয়া হয়। এটা উপমহাদেশের রাজনীতিতে প্রায়শই ঘটে, নতুন কিছু নয়। আমাদের দায়িত্ব গণমাধ্যমে উঠে আসা গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে সংকলন করে আপনাদের সামনে তুলে ধরা। আজ আমরা সেই কাজই করলাম। এই রিপোর্টটা শুনে হয়তো রাজনৈতিক সুযোগ সন্ধানীরা একটা ন্যারেটিভ সেট করে দেবে, যদিও তাদের অভিমত প্রকাশের গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমাদের রিসার্চ টিম রিসার্চ করে যা পেয়েছে সেটাই এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে। আজকের এই রিপোর্টের মূল দুটো পয়েন্টের দিকে নজর রাখতে হয়। এক, আন্তর্জাতিক মহল বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে ঠিক কতটা চিন্তিত। দুই, দেশটার সুশীল সমাজের নাগরিকরা এই পরিস্থিতিতে ঠিক কোন দৃষ্টিকোণ থেকে বিচার করছেন। সরব মুক্তিযোদ্ধারা, বাংলাদেশে অরাজকতা চলছে। বর্তমানে বাংলাদেশে যে তাণ্ডব চলছে তা কিন্তু মুক্তিযোদ্ধারা ভালো চোখে দেখছেন না। ভোরের কাগজের প্রতিবেদন অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি খোলা চিঠি দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন আমরা ৭১। কি লেখা হয়েছে সেই চিঠিতে? দাবি সরকারের কাছে, সরকারকে নিরপেক্ষ তদন্ত করতে হবে, নিহতদের ঘটনায় সুষ্ঠু বিচার করতে হবে, পাশাপাশি নিহতদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য আর শিক্ষাঙ্গনে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য এই সংগঠনটি আহ্বান জানিয়েছে। মুক্তিযোদ্ধাদের কথায় যদি এক অর্থে বলা হয়, তাহলে এই আন্দোলন ছিল একদমই অনন্য, যেখানে সরকার সহ প্রকৃত অর্থে কোনো প্রতিপক্ষই ছিল না। কিন্তু আজ আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছে, নির্মমভাবে অনেক তাজা প্রাণ ঝরে গেল। ঘটনা প্রবাহ কিন্তু এখানেই শেষ হচ্ছে না। তবে হ্যাঁ, মুক্তিযোদ্ধারা কিন্তু এই সহিংস আন্দোলন নিয়ে একটু সমালোচনাও করেছেন। তাদের কথায়, মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে অশ্লীলতাপূর্ণ, উচ্চারণ অযোগ্য সব স্লোগান ব্যবহার করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনের মূল সুর যেন হয়ে উঠেছে মুক্তিযোদ্ধাদের হেয় করার আন্দোলন। খোলা চিঠিতে আরো বলা হয়, এই আন্দোলনকে পরিকল্পিতভাবে ব্যবহার করেছে বিএনপি জামাত শিবির। অর্থাৎ এ থেকেই স্পষ্ট, মুক্তিযোদ্ধারা যেমন এই আন্দোলনের সহিংসতা মানতে পারছেন না, আবার এই আন্দোলনে যে নিরপরাধীদের প্রাণ গেল, সেই বিষয়টাকেও তারা ভালো মনে মেনে নিচ্ছেন না। অনেকটা একই দাবি করেছে বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে তার প্রতিবেদন। তার দাবি, যে কোনো গণতান্ত্রিক দেশে বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন হয়, সেটা বাংলাদেশেও হতে পারে। কিন্তু আন্দোলনের নামে যে নৈরাজ্য আর সহিংসতা, তা কোনোভাবেই কাম্য হতে পারে না। আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যে নৈরাজ্য চলছে, অরাজকতা চলছে, তাতে বাংলাদেশের মানুষ শঙ্কিত। সরকারের দায় এড়ানোর সুযোগ নেই, নাগরিক সমাজের হুঁশিয়ারি।
বাংলাদেশের বুদ্ধিজীবী মহল বিষয়টাকে কিভাবে দেখছেন? না আমরা এই একটা রিপোর্টের মাধ্যমে তো সবটা বিস্তারিতভাবে তুলে ধরতে পারবো না, তবে একটা সম্যক ধারণা আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরতে পারবো। ছাত্র জীবনে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত বাংলাদেশের সাবেক সচিব আবু আলম শাহিদ খানের সাক্ষাৎকার নিয়েছিল প্রথম আলো, যেখানে তিনি স্পষ্ট বলেছেন শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্ব আর তৃতীয় পক্ষের উপর দায় চাপালে হবে না, সরকার চাইলেই প্রথম থেকে ভয়ানক পরিস্থিতি এড়াতে পারত। ইতিমধ্যে প্রায় 2 শতাধিক মানুষকে জীবন দিতে হলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হলো, জনজীবন অর্থনীতি স্থবির হয়ে পড়লো। এ বিষয়ে আদালতের দায়িত্ব ছিল, এখানে সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আন্দোলনে গণমানুষের অংশগ্রহণ একেবারেই অস্বাভাবিক নয়। যেভাবে দ্রব্যমূল্য, বেকারত্ব, চাঁদাবাজি, দুর্নীতি, বৈষম্য মানুষকে ক্ষুব্ধ করেছে, সরকার এইসব বিষয়ে নজর দেয়নি। কোটা সংস্কার নিয়ে তো এত বড় আন্দোলন হওয়ার কথাই নয়। সরকার আর রাজনীতিবিদরা নতুন প্রজন্মের ভাবনা আর আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ। তাই এখন সবকিছুকে নতুন করে ভাবতে হবে। তরুণদের প্রতিপক্ষ ভাবা চরম ভুল। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।